2017 জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স এর ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। এখানে কতিপয় লেনদেন দেওয়া রয়েছে। আমাদের ক নম্বর অঙ্কে বলা হয়েছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। আমরা একটি ছক অঙ্কন করেছি এবং জানুয়ারি 2 তারিখ এবং জানুয়ারির 12 তারিখ এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি, কারণ এই দুইটি ঘটনা লেনদেন নয়। তো আমরা লেনদেন নয় কীভাবে চিনব? একটি ঘটনা যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হয়, একটি ঘটনা দ্বারা যদি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন না হয়, তাহলে সেই ঘটনাটি লেনদেন নয়। জানুয়ারি 2 তারিখে বলা হয়েছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এই ঘটনা দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, কারণ আমরা মাত্র একজন ম্যানেজার নিয়োগ দিয়েছি, তার বেতন ধার্য করা হয়েছে 18,000 টাকা, তাকে এখনও বেতন প্রদান করা হয় নাই। সুতরাং এই ঘটনা দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, সুতরাং এই ঘটনাটি লেনদেন নয়। পরবর্তীতে জানুয়ারি 12 তারিখে বলা হয়েছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্যালারি স্কুলের বেতন দিলেন। অর্থাৎ ব্যবসার সাথে এই ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। মালিক তার স্যালারি স্কুলের বেতন দিয়েছে, মালিকের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা ব্যবসার হিসাব সংরক্ষণ করছি, মালিকের ব্যক্তিগত কিন্তু আমরা হিসাব সংরক্ষণ করছি না। সুতরাং এই ঘটনাটিও লেনদেন নয়। তাহলে আমাদের মোট পরিমাণ হচ্ছে 18,000 টাকা এবং 2,000 টাকা, এটি যোগ করলে হয় 20,000 টাকা। আমরা ক্লোজ করে দিব। এটি হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কের সলিউশন। পরবর্তীতে খ নম্বর অঙ্কে বলা হয়েছে যে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা লিখো। তো এটি সলিউশন করার জন্য আমরা একটি ছক অঙ্কন করেছি এবং আমরা পূর্বে যখন ক নম্বর অঙ্কে সলিউশন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে জানুয়ারি 2 তারিখ এবং জানুয়ারির 12 তারিখ 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো এবং মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্যালারি স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। এই দুইটি ঘটনা লেনদেন নয়। তাহলে বাকি সকল ঘটনা লেনদেন এবং সে বাকি সকল ঘটনা আমরা সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা লিখব। তো আমরা প্রথমে লিখেছি তারিখ 2017 জানুয়ারি 1 তারিখে বলা হয়েছে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। এই ঘটনাটি লেনদেন, আমরা এখানে লিখেছি লেনদেন। যেহেতু ব্যবসায় মূলধন নিয়ে আসা হয়েছে, ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং এটি মালিক ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করেছেন, মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে। আমরা এটি ব্যাখ্যা লিখেছি এই ঘটনার ফলে ব্যবসায় নগদান হিসাব সম্পদ বৃদ্ধি এবং মূলধন হিসাব মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণে A = L + E এর A বৃদ্ধি ও E বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে আমরা জানুয়ারি 7 তারিখে বলা হয়েছে যে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। ব্যবসা প্রতিষ্ঠান ধারে পণ্য বিক্রয় করেছে, অর্থাৎ আমরা পণ্য বিক্রয় করে এখনও টাকা পাই নাই, ভবিষ্যতে আমরা টাকা পাবো। ভবিষ্যতে আমরা এখান থেকে ইকোনমিক বেনিফিট পাবো, সেটি হচ্ছে আমাদের সম্পদ। সম্পদের সংখ্যা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান যেটি থেকে ভবিষ্যতে ফিউচার ইকোনমিক বেনিফিট পাবে, সেটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ। ফিউচার ইকোনমিক বেনিফিট, অর্থাৎ ভবিষ্যতে অর্থনৈতিক উপকার পাবে ওই সমস্ত বিষয়গুলো সম্পদ বলা হবে। যেমন আসবাবপত্র, এটি দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। এরপরে হচ্ছে দালান কোটা, এরপরে হচ্ছে দেনাদার অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে, তিনি আমাদের টাকা দেন নাই কিন্তু ভবিষ্যতে দেবেন, তিনিও আমাদের সম্পদ। এই জন্য বলা হয়েছে যে ফিউচার ইকোনমিক বেনিফিট আমরা যে সমস্ত বিষয় থেকে পাবো সেগুলো সবই ব্যবসার সম্পদ। আমরা ধারে পণ্য বিক্রয় করেছি, আমাদের দেনাদারের উদ্ভব হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান তার নিকট টাকা পাবে, তাহলে এখান থেকে আমরা ভবিষ্যতে কিন্তু টাকা পাবো, তিনি হচ্ছে আমাদের সম্পদ। এবং বিক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এটির ব্যাখ্যা আমরা লিখেছি এই ঘটনার ফলে ব্যবসায়ী দেনাদার হিসাব সম্পদ বৃদ্ধি এবং বিক্রয় হিসাব আয় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণে A = L + E এর A বৃদ্ধি ও E বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 10 নগদে মণিহারি ক্রয়। ব্যবসা প্রতিষ্ঠানের কাগজ, কলম, কালি, কার্বন ইত্যাদি একত্রে মণিহারি বলা হয়।
নগদে মণিহারি ক্রয় করা হয়েছে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মণিহারি দ্রব্যাদি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে। তো এই ঘটনাটির ব্যাখ্যা আমরা লিখেছি, এই ঘটনার ফলে ব্যবসা মণিহারি হিসাব ব্যয় বৃদ্ধি এবং নগদান হিসাব সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণে এ ইকুয়াল টু এল প্লাস ই এর ই হ্রাস ও এ হ্রাস পেয়েছে। পরবর্তীতে 20 তারিখে বলা হয়েছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তো সুমনা ট্রেডার্স আমাদের কেন টাকা পরিশোধ করেছেন? কারণ সুমনা ট্রেডার্সের নিকট আমরা টাকা পেতাম, তিনি হচ্ছে আমাদের দেনাদার। তাহলে আমাদের দেনাদার সম্পদ হ্রাস পাচ্ছে এবং আমাদের নগদান সম্পদ বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনার ফলে ব্যবসায় নগদান হিসাব সম্পদ বৃদ্ধি এবং দেনাদার হিসাব সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণে এ ইকুয়াল টু এল প্লাস ই এর এ বৃদ্ধি ও এ হ্রাস পেয়েছে। পরবর্তীতে 25 তারিখে বলা হয়েছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং এটি একটি খরচ বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা সম্পদ হ্রাস পেয়েছে। এই ঘটনার ফলে ব্যবসায় বিজ্ঞাপন হিসাব ব্যয় বৃদ্ধি এবং নগদান হিসাব সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণে এ ইকুয়াল টু এল প্লাস ই এর ই হ্রাস ও এ হ্রাস পেয়েছে। এটি ছিল পরবর্তীতে গ নম্বর অঙ্কে বলা হয়েছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো এটি সলিউশন করার জন্য আমাদের প্রথমে লেনদেনগুলোকে খুব ভালোভাবে পড়ে সম্পদ এবং দায়গুলো ফাইন্ড আউট করতে হবে। তো ব্যবসায় মূলধন আনা হলো, এখানে আমরা একটি সম্পদ পাচ্ছি, সেটি হচ্ছে নগদান হিসাব। পরবর্তীতে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এই ঘটনাটি লেনদেন নয়। পরবর্তীতে বলা হচ্ছে জানুয়ারি 7 ধারে পণ্য বিক্রয় করেছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের দেনাদার উদ্ভব হয়েছে, দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, আমরা লিখেছি দেনাদার হিসাব। আরেকটি সম্পদ পেলাম নগদে মণিহারি ক্রয় করেছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা সম্পদ হ্রাস পেয়েছে এবং মণিহারি ব্যয় বৃদ্ধি পেয়েছে। তো এখানে একটি সম্পদ পেয়েছি, সেটি হচ্ছে নগদান, কিন্তু নগদান আমরা পূর্বেই নিয়েছি, আমরা একই শ্রেণীর সম্পদ একের অধিক নিতে পারবো না। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন, এই ঘটনাটিও লেনদেন নয়। জানুয়ারি 20 সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। সুমনা ট্রেডার্স আমাদের দেনাদার ছিল, আমরা দেনাদার সম্পদ একটি নিয়েছি এবং নগদ টাকা পেয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, আমরা নিয়েছি একটি নগদান হিসাব। বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা, এখানেও আরেকটি সম্পদ পাওয়া গিয়েছে, সেটি হচ্ছে নগদান হিসাব, নগদ টাকা চলে যাচ্ছে। তো আমরা টোটাল দুইটি সম্পদ পেয়েছি, একটি হচ্ছে নগদান এবং অপরটি হচ্ছে দেনাদার। তো আমরা সম্পদের দিকে দুইটি ছক অঙ্কন করেছি, একটি হচ্ছে নগদান এবং দেনাদার হিসাব। আমরা একটিও দায় পাই নাই, তবুও আমাদের দায় লিখতে হবে, কারণ হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই হিসাব সমীকরণের সঠিক রূপ বজায় রাখতে আমরা দায়ের একটি ছক অঙ্কন করেছি। যদি দায় থাকতো আমরা লিখতাম, যেহেতু দায় নেই আমরা দায় এখানে লিখে নেই, আমরা ব্ল্যাঙ্ক রেখেছি। পরবর্তীতে আমরা ফিরে যাই সলিউশনে। জানুয়ারি 1 ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। তো এই ঘটনার ফলে ব্যবসায় নগদান সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আমরা এখানে লিখব 75,000 টাকা এবং এই 75,000 টাকা মালিক সরবরাহ করেছে, এর জন্য ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, আমরা লিখব মূলধন আনয়ন, মন্তব্যের ঘরে লিখব এটা। পরবর্তীতে জানুয়ারি 7 তারিখে বলা হয়েছে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। তো পণ্য বিক্রয় করার কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের দেনাদার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আমরা দেনাদার ঘরে লিখব 50,000 টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে মালিকানার সত্ত্ব বৃদ্ধি পায়, আমরা মন্তব্যের ঘরে লিখব আয়। আমরা বিক্রয়ও লিখতে পারবো। জানুয়ারি 10 তারিখে বলা হচ্ছে নগদে মণিহারি করায় 2,200 টাকা। তো ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা হ্রাস পাচ্ছে, আমরা 2,200 টাকা নগদের ঘরে লিখব, মাইনাস করব এবং 2,200 টাকা মণিহারি কিনেছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আমরা মন্তব্যের ঘরে লিখব ব্যয়। পরবর্তীতে জানুয়ারি 12 তারিখ এটি লেনদেন নয়। জানুয়ারি 20 তারিখ সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের 30,000 টাকা নগদ টাকার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আমরা নগদান হিসাবের ঘরে লিখব 30,000 টাকা এবং আমাদের দেনাদার সম্পদ হ্রাস পাচ্ছে, আমরা দেনাদারের ঘরে লিখব 30,000 টাকা, এটা আমরা মাইনাস করে দেখাবো। পরবর্তীতে বলা হয়েছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা হ্রাস পাচ্ছে 1,500 টাকা, আমরা নগদের ঘর থেকে মাইনাস করব এবং মালিকানা সত্ত্ব ঘর থেকে মাইনাস করব, কারণ বিজ্ঞাপন হচ্ছে একটি ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এখানে লিখব আমরা ব্যয়। আমাদের মালিকানা সত্ত্বকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই অর্থ ইকুইটি। এর ভিতরে উপাদান আছে 4টি, একটা হচ্ছে মূলধন, অপরটি হচ্ছে রেভিনিউ, অপরটি হচ্ছে এক্সপেন্স এবং ড্রয়িং। আমাদের মনে রাখতে হবে এই দুইটি কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং এই দুইটি কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ
মূলধন এবং আয় হলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এবং ব্যয় ও উত্তোলন হলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এই দুইটা কারণে এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এটি সলিউশন করেছি। এখন আমরা করব উদ্বৃত্ত। তো উদ্বৃত্ত এটি যদি আমরা ফলাফল করি তাহলে এখানে আমাদের টোটাল ফলাফল আসে 1,01,300 টাকা। এটির ফলাফল আসে 20,000 টাকা। এখানে আমরা লিখব ইকুয়াল, এটা হচ্ছে প্লাস, মালিকানা সত্ত্বের ফলাফল আসে 1,21,300 টাকা। এখানে আমরা মোট ফলাফল করব 1,21,300 টাকা। আমরা এটা ক্লোজ করে দিব। এখানে আমরা যোগ করে বসাবো 1,21,300 টাকা। এটা আমরা ক্লোজ করে দিব। আমরা এগুলো ইকুয়াল লিখব, এখানে প্লাস লিখব। এটি ছিল গ নম্বর অঙ্কের সলিউশন।